যে বোর্ডটি র্যাবে দায়িত্বরত সামরিক বাহিনীর কর্মকর্তারা কি কি ঘটনা ঘটিয়েছিলেন সেটা তদন্ত করে বের করতে শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হলো, সেই বোর্ডটি কোন ঊর্ধ্বতনের আদেশে থেমে গেল, বিলুপ্ত হয়ে গেল। গুম সংক্রান্ত চূড়ান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হচ্ছে, কমিশন লক্ষ্য করে একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বাধীন বোর্ড বন্ধের নির্দেশ যে কোনো আদেশ অবশ্যই আরো উচ্চতর কর্তৃপক্ষ থেকে আসতে হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে এমন ক্ষমতা একমাত্র সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানেরই থাকতে পারে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার শেখ হাসিনা সরকারের আমলে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়কালে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের দ্বারা যেসব গুমের ঘটনা ঘটেছিল সেগুলোর অনুসন্ধান, তদন্ত ও প্রতিবেদন প্রস্তুতের জন্য যে গুম কমিশন গঠন করে দিয়েছিল, তারা তাদের চূড়ান্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে দেশে গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এমনকি অতি উৎসাহী কোনো ব্যক্তি বা কর্মকর্তারও কাজ সেটা ছিল না, বরং জোরপূর্বক নিখোঁজ রেখে নির্যাতন ও হত্যার ঘটনা ছিল সেনা ও নিরাপত্তা কাঠামোর ভেতরে পরিকল্পিত, সমন্বিত এবং দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা একটা রাষ্ট্রীয় ব্যবস্থা। এবং সে কারণে এই অপরাধের দায় শুধু মাঠ পর্যায়ের সেনা সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং অপারেশনাল ইউনিট, মধ্যম পর্যায়ের কমান্ড, গোয়েন্দা নেতৃত্ব থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তারা সহ সকলেই এর মধ্যে যুক্ত ছিলেন বলে গুম কমিশন দাবি করছে। এখন প্রশ্ন জাগে যে যেহেতু গুম কমিশনের এখতিয়ার ছিল শুধুমাত্র শেখ হাসিনা সরকারের আমলের গুমের ঘটনাগুলো তদন্ত এবং সেগুলো অনুসন্ধান করে দেখা, সে আমলেই গুম শুরু হয়েছে কিনা, নাকি সেনাবাহিনীর ভেতরে এই চর্চা বা এটা যে তাদের সিস্টেমের ভেতরে ঢুকে গেছে, কোনো বিশেষ অতি উৎসাহী কর্মকর্তা শুরু করে নাই, সেটা কি এর অনেক আগে থেকেই প্রচলিত ছিল কিনা, এবং এখন সে কাঠামো ভেঙে দিতে কি করা গেছে বা করা হয়েছে, সে বিষয়গুলোর উত্তর পাওয়ার কোনো সুযোগ গুম কমিশনের তদন্ত রিপোর্ট থেকে আসলে উঠে আসে না। কিন্তু গুম কমিশনের তদন্ত প্রতিবেদন, যেটা তারা চূড়ান্ত প্রতিবেদন তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে, সেখানে অন্যতম যে বিস্ফোরক অনুসন্ধানী তথ্য তারা তুলে ধরেছে সেটা হচ্ছে যে ইলিয়াস আলীকে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতাকে গুমের ঘটনা হিসেবে সবচেয়ে আলোড়ন তোলা, সবচেয়ে আলোচিত যে ঘটনা, বিএনপির সিলেট অঞ্চলের নেতা ইলিয়াস আলী, সেই ইলিয়াস আলী গুমের ঘটনা তদন্তে শেখ হাসিনা সরকারের পতনের পর যে একটা সেনাবাহিনীর ভেতরের আভ্যন্তরীণ তদন্ত বোর্ড গঠন করা হয়েছিল, গুম কমিশন বলছে যে কোনো কারণ না দেখিয়েই একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে গঠিত ওই বোর্ড রহস্যজনকভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। গুম কমিশনের তদন্ত রিপোর্ট থেকে বেরিয়ে আসছে যে 2024 সালের সেপ্টেম্বরের শুরুতে সেনাবাহিনী যখন গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমির অপহরণের ঘটনাটি তদন্তের জন্য একটা কোর্ট অফ ইনকোয়ারি গঠন করেছিল, ঠিক সে সময়েই তারা র্যাবের বিরুদ্ধে ওঠা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের অভিযোগটি তদন্ত করতেও সেনাবাহিনীর একটা আভ্যন্তরীণ বোর্ড গঠন করেছিল। ইলিয়াস আলী 2012 সালের এপ্রিলে ঢাকার বনানী থেকে হঠাৎ করেই উধাও হয়ে যান। মানে তিনি যে গাড়ি নিয়ে সে রাতেই সিলেট থেকে ফিরেছিলেন, এরপর ঢাকায় তিনি বেরিয়েছিলেন এবং এরপর তার গাড়িটা পরিত্যক্ত অবস্থায় বনানীর রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। এরপর থেকেই র্যাবের দিকে সন্দেহের আঙুল উঠছিল বারবার যে আসলে বিরোধী রাজনৈতিক মত দমন করতে তৎকালীন সরকার এমন একটা ঘটনা ঘটিয়েছিল কিনা। কাজেই শেখ হাসিনা সরকার পতনের পর গুম কমিশন জানাচ্ছে যে সেনাবাহিনীর ভেতরে এ সংক্রান্ত একটা আভ্যন্তরীণ বোর্ড গঠন করা হয়েছিল, যেহেতু র্যাবের শীর্ষ পর্যায়ের পদগুলোতে সেনা কর্মকর্তারা নিয়োজিত থাকতেন এবং সেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ইলিয়াস আলী গুম সহ নানা ধরনের এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ এসেছিল। এবং সেই 4 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে গুম সম্পর্কিত তদন্ত কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে তারা বলে যে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে
নেতৃত্বে ওই বোর্ডটি গঠিত হয়। ভাবুন, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হচ্ছেন প্রধান উপদেষ্টার দফতরে এখন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি, তিনি মানে সরাসরি তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু এখন কাজ করেন। এবং এই লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে ওই ইলিয়াস আলীর ঘটনা তদন্তের বোর্ডে সদস্য ছিলেন মেজর জেনারেল ইফতেখার আনিস, মেজর জেনারেল নাহিদ আসগর, ব্রিগেডিয়ার মনোয়ার হোসেন খান, ব্রিগেডিয়ার আব্দুর রহমান এবং ব্রিগেডিয়ার আসিফ ইকবাল। প্রতিবেদনে বলা হচ্ছে র‍্যাব সংক্রান্ত বোর্ডটি প্রায় 2 সপ্তাহ ধরে কাজ করে। মানে প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে বোর্ডটি 2 সপ্তাহ ধরে কাজ করে। সে সময় তারা 60 জন সেনা কর্মকর্তা এবং সৈনিকের সাক্ষাৎকার নেন। একাধিক সাক্ষী এরপর গুম সংক্রান্ত তদন্ত কমিশনেও সাক্ষাৎকার দিতে এসেছেন এবং সাক্ষ্য দিতে এসে তারা বলেছেন ওই বোর্ডে তাদের জবানবন্দি নাকি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছিল। কেউ বলছেন অডিও রেকর্ডারে, কেউ বলছেন ভিডিও ক্যামেরায়, কেউ বলছেন লিখিত বিবৃতিতে তারা স্বাক্ষর করেছেন ওই তদন্ত চলার সময়। এবং র‍্যাব 1-এর অধিনায়ক ছিলেন যিনি, ইলিয়াস আলী যে সময়টায় গুম হয়েছেন 2009 থেকে 13 পর্যন্ত, সেই ব্যক্তি ব্রিগেডিয়ার রশিদুল আলম, তিনি গুম কমিশনকে বলেন যে আমাকে ফোন করে ডাকা হয়েছিল, মানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সেই তদন্ত বোর্ডে, সেনাবাহিনীর আভ্যন্তরীণ ওই তদন্ত বোর্ডে। এবং ব্রিগেডিয়ার রশিদুল আলম বলছেন যে আমার কাছে মনে হয়েছিল এটা অফিসারদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং বোর্ড, তারা আমাকে শুধু লেফটেন্যান্ট জেনারেল মুজিব সম্পর্কে আমি কি জানি এবং ইলিয়াস আলী মামলায় তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করেছিল। সেখানে আমি মানে ব্রিগেডিয়ার রশিদুল আলম যথাসাধ্য চেষ্টা করেছেন মেজর জেনারেল জিয়ার, যিনি বর্তমানে গুমের অভিযোগে কারাগারে বন্দী এবং যার বিচার চলছে, তার যে সম্পৃক্ততা ইলিয়াস আলী মামলায় সেটারও সম্পূর্ণ বিবরণ দিতে। আমি একটা লিখিত বিবৃতি দিয়েছিলাম এবং বোর্ড সম্ভবত সেটা রেকর্ড করেছিল। মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব সম্পর্কে। এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব তিনি কিন্তু শেখ হাসিনার আমলে DGFI NSI এ পোস্টেড ছিলেন, 46 ব্রিগেড কমান্ডার ছিলেন এবং ছিলেন DG SSF। 5 বছর সেনা সদরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে কাজ করেছেন এবং 2024-এর 5ই আগস্টের পর আরডকের GOC হিসেবে বদলি হওয়ার পর আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে থাকার মধ্যে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। তাহলে দেখেন, এই যে ইলিয়াস আলীর ঘটনায় লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সংশ্লিষ্টতার বিষয়টাতেই কিন্তু নাকি ওই আভ্যন্তরীণ বোর্ড এই র‍্যাব কর্মকর্তা রাশিদুল আলমকে তখন জিজ্ঞাসাবাদ করছিলেন। এখন গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে যে সেনাবাহিনীর কাছ থেকে ওই বোর্ডের কোনো রিপোর্টের সন্ধান তারা এরপরে আর পায় না। যোগাযোগ করা হলে বোর্ডের চেয়ারম্যান কমিশনকে জানান যে কোনো সিদ্ধান্তে না পৌঁছেই বোর্ডটি বিলুপ্ত করা হয়েছিল। কেন? ইলিয়াস আলী গুম তদন্তে, র‍্যাবের কর্মকাণ্ড তদন্তে ওই কমিশনটি, ওই বোর্ডটি বিলুপ্ত করা হলো কেন? এখন গুম সংক্রান্ত কমিশনে জানতে চেয়েছিল যে 2024 সালের 5ই আগস্টের পর আর কোনো তদন্ত বোর্ডের সিদ্ধান্ত প্রকাশ না করে একে বিলুপ্ত করা হয়েছিল কিনা। কিন্তু কমিশনকে জানানো হয় এটাই একমাত্র ঘটনা। বোর্ডটি তার ম্যান্ডেট পূর্ণ করেনি কারণ এটি ঊর্ধ্বতনের আদেশে থেমে গিয়েছিল। ঊর্ধ্বতন মানে একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে যে বোর্ড গঠিত হলো, যে বোর্ডে মেজর জেনারেল সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, যে বোর্ডটি র‍্যাবে দায়িত্বরত সামরিক বাহিনীর কর্মকর্তারা কি কি ঘটনা ঘটিয়েছিলেন সেটা তদন্ত করে বের করতে শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হলো, সেই বোর্ডটি কোন ঊর্ধ্বতনের আদেশে থেমে গেল, বিলুপ্ত হয়ে গেল। গুম সংক্রান্ত চূড়ান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হচ্ছে কমিশন লক্ষ্য করে একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বাধীন বোর্ড বন্ধের নির্দেশ, যে কোনো আদেশ অবশ্যই আরো উচ্চতর কর্তৃপক্ষ থেকে আসতে হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে এমন ক্ষমতা একমাত্র সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানেরই থাকতে পারে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ডেকে কি এই প্রশ্নটা করবেন না যে তিনি কেন ইলিয়াস আলী গুম তদন্তে গঠিত এই আভ্যন্তরীণ সেনা বোর্ডের তদন্ত প্রক্রিয়া থামিয়ে দিলেন? ডক্টর ইউনূস সরকার কি ওই বোর্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি কিনা প্রধান উপদেষ্টার দফতরেই কাজ করেন, তাকে ডেকে জিজ্ঞেস করবেন যে তাকে আসলে কে সরাসরি এই বোর্ডের বিলুপ্তি ঘোষণা করতে আদেশ দিয়েছিল? মানে সেনাবাহিনীর ভেতরে কেন ইলিয়াস আলীর গুম ঘটনা ধামাচাপা দেওয়ার এই প্রচেষ্টা? জেনারেল মুজিব
তিনি কিভাবে জড়িত ছিলেন এই ঘটনাটি জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ওই বোর্ডে, সেটাও খুব গুরুত্বপূর্ণ ঘটনা এ কারণে যে একদিকে যেমন এই ঘটনার সঙ্গে জড়িত জেনারেল জিয়া আটক হয়েছেন এবং তিনি আটক আছেন 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই, এবং তাকে এখন এই ঘটনায় বিচারের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু গুম ঘটনায় জড়িত আরো অনেক সেনা কর্মকর্তা যে পালিয়ে যেতে পারলেন, লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের কিংবা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের অনেকেই যে পালিয়ে বর্ডার পার হয়ে যেতে পারলেন 2024-এর 5ই আগস্ট থেকে, এবং এমন ঘটনা এমনকি অক্টোবরে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও ঘটলো। সেটা কিভাবে ঘটতে পারলো? আমার ধারণা সে রহস্য তখন ভেদ হবে যখন জেনারেল ওয়াকারুজ্জামানকে ডেকে জিজ্ঞেস করা হবে যে তিনি কেন ওই বোর্ডের বিলুপ্তি ঘোষণা করলেন, তিনি কাকে বাঁচাতে চাইছেন সেনাবাহিনীর ভেতরে, আর কাকে কাকে তিনি ধরিয়ে দিয়ে বিচারের মুখোমুখি করতে চাইছেন। পত্রপত্রিকাগুলো তখন বলে যে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই 6 তারিখে এই জেনারেল মুজিব, তারপর জেনারেল আকবর সহ তারেক সিদ্দিকী, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা, তারা মিলে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে একটা সেনাবাহিনীর ভেতরে কিন্তু একটা পাল্টা কুও করতে চেয়েছিলেন। তারা সেই কু করতে ব্যর্থ হন। এর পরপরই লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে ময়মনসিংহ সেনানিবাসের 8 ডকের জিওসি হিসাবে বদলি করে দেওয়া হয়। আর